আজকে তোমাদের সামনে তুলে ধরব ক্লাস 10-এর বাংলা থেকে হারিয়ে যাওয়া কালিকলম। তো হারিয়ে যাওয়া কালিকলম ওমন কাব্যগ্রন্থ থেকে নেয়া। লেখক শ্রীপান্থের ছদ্মনাম নিখিল সরকার। তো এখানে লেখক দেখালেন যে কিভাবে আমাদের জীবন থেকে কালিকলম হারিয়ে গেল। কেন কি সভ্যতার ছোঁয়ায় সভ্যতার ছোঁয়ায় পুরনোকে ভুলে গিয়ে নতুনকে গ্রহণ করতে হয়, তাহলেই সভ্যতা এগিয়ে চলে। তাই কবি এখানে দেখিয়েছেন যে কিভাবে আমাদের জীবন থেকে কালি এবং কলম হারিয়ে গেল। আগে যেমন খাগের কলমে লেখা হতো, তো লেখক এখানে দেখালেন যে লেখকদের সময় আজ থেকে 50 থেকে 60 বছর আগে পড়াশোনা কতটা কঠিন ছিল, কিভাবে লেখকরা পড়াশোনা করতেন। তো এর ছলে কবি বলে গেলেন যে কিভাবে লেখক বলে গেলেন যে কিভাবে আমরা কালি কলম তৈরি করতাম, আমাদের কালি কলম তৈরি করে পড়তে হতো। তো আজ থেকে 50 থেকে 60 বছর আগে বাঁশের কঞ্চিকে কেটে বড়দের কাছ থেকে শিখে নিতে হতো যে বাঁশের কঞ্চিটাকে সামনের দিকে একটু চিরে দিলে সেখান দিয়ে সোজাভাবে কালি পড়ত। তো কঞ্চি দিয়ে তৈরি করতেন লেখকরা কলম, আর কালিও তৈরি করতেন নিজেরাই। তো লেখকদের সময় এখানে একটা তোমাদের 5-এর প্রশ্ন করতে পারে যে কালি কিভাবে তৈরি হতো লেখকদের সময়। তো এখানে লেখকরা বলেছেন যে কালি তৈরি করতে আমাদেরকে মা, কাকিমা, পিসিমারা সাহায্য করতেন। কিভাবে কালি তৈরি হতো? কালি তৈরি হতো দুইভাবে। একটা হচ্ছে সাধারণ কালি, আর একটা হচ্ছে সহজে যে কালিটা মিটিয়ে যেত না। তো দুরকম কালি লেখকরা তৈরি করতেন। তো সাধারণ কালি কিভাবে তৈরি করতেন? সাধারণ কালি তৈরি হতো যে লেখকেরা, মা, পিসিমারা, কাকিমারা লেখকদেরকে কালি তৈরিতে সাহায্য করতেন। কিভাবে? আগে উনানে যখন রান্না হতো কড়াইয়ে, সেই কড়াইয়ের যে কালি লাউ পাতা দিয়ে ছাড়িয়ে নিতেন, সেটাকে লোহার পাত্রে রাতভর ভিজিয়ে রাখা হতো। সকাল হলে আতপ চালকে কালো করে ভেজে তারপর সেটাকে বেটে নেওয়া হতো। বেটে নিয়ে সেই লোহার পাত্রে দিয়ে খুন্তি গরম করে ওই যে পাত্রে, লোহার পাত্রে সেই কড়াইয়ের কালির গুঁড়ো দেয়া হতো, সেই পাত্রে আতপ চালকে কালো করে ভেজে তাকে বেটে নিয়ে তার সঙ্গে মিশিয়ে দিয়ে খুন্তিকে গরম করে বারবার সেই জলে ডোবানো হতো। তো এইভাবে যতক্ষণ না জলটা ফুটে উঠত, খুন্তি গরম করে সেই আতপ চাল কালো করে ভাজা গুঁড়ো এবং কড়াইয়ের যে কালি যতক্ষণ না ফুটে উঠত, ফুটে উঠলেই তৈরি হয়ে যেত সাধারণ কালি। আর এক ধরনের কালি তৈরি হতো, সেটা হচ্ছে যে কালি সহজে মিটিয়ে যেত না। সেটা লেখকরা পাথরের বাটিতে কড়াই থেকে লাউ পাতা দিয়ে ছাড়িয়ে নেওয়া গুঁড়ো এবং আতপ চালকে কালো করে ভেজে বেটে নিয়ে তার মধ্যে দেয়া হতো। তারপর এই কালিটাকে আঠালো করার জন্য ছাগলের দুগ্ধ এবং ত্রিফলা কি? ত্রিফলা হচ্ছে হরিতকি, বাহিরা, আমলকি। এই 3টি ফলকে সারা রাত ভিজিয়ে রেখে সকালে বেটে নিয়ে তার থেকে নির্যাস মানে রস বার করে মিশিয়ে দিয়ে
তারপর একটা খুন্তি নিয়ে গরম করে বারবার সেই জলের মধ্যে ডোবানো হতো। তো এইভাবে তৈরি হয়ে যেত অসাধারণ কালি, যেটা সহজে মেটাতো না। তো লেখকদের সময় এইভাবে কালি তৈরি করা হতো। খাতা, কলাপাতা কেটে, কলাপাতাকে একটা মাপে কেটে নিয়ে বান্ডিল করে লেখকেরা লিখতেন, এবং লেখা হয়ে গেলে সেটা কোনো এক পুকুরে গিয়ে ফেলে দিয়ে আসতে হতো। কেন? যে সেই পাতা খেলে গরু যদি খেয়ে নেয় তাহলে কিন্তু অমঙ্গল হবে, এইরকমই একটা প্রচলন ছিল। তো এইভাবেই লেখকরা আজ থেকে 50 থেকে 60 বছর আগে এইভাবেই কালি তৈরি করতেন। আর কি, তো আমরা এখানে আর একটা প্রশ্ন হতে পারি যে কলম কিভাবে আবিষ্কার হলো। তো লুইস অ্যাডসন ওয়াল্টারম্যান একদিন একটা তার প্রিয় জিনিস একজনের কাছে কিনতে যান। তো যখন লুইস অ্যাডসন ওয়াল্টারম্যান একটা প্রিয় জিনিস একজনের কাছে কিনতে গিয়েছিলেন, তো তখন নিয়ম ছিল যে কোনো জিনিস কিনতে হলে লেখালেখি করতে হতো। তো লুইস অ্যাডসন ওয়াল্টারম্যান দোয়াত এবং কাগজপত্র, দলিল নিয়ে যান। নিয়ে গিয়ে যে জিনিসটা কিনবেন প্রায় দলিলটা লেখা হয়ে এসেছিল, হঠাৎ কালি পড়ে যায় এবং দলিলটা নষ্ট হয়ে যায়। তো লুইস অ্যাডসন ওয়াল্টারম্যান যে জিনিসটি কিনতে গিয়েছিলেন, তো যখন কালি পড়ে তার সেই দলিলটা নষ্ট হয়ে যায়, তখন তিনি আনতে যান অন্য একটি দলিল। আর সেই অবসর সময়টুকুতে অন্যজন এসে তার প্রিয় জিনিসটি নিয়ে চলে যান। তো এখানে লুইস অ্যাডসন ওয়াল্টারম্যান প্রচণ্ড দুঃখ পান। তখন তিনি ভাবেন যে আজকে এর একটা বিহিত আমি করব। তিনি তৈরি করলেন প্রথম কলমকে। এইভাবেই কলমের সৃষ্টি হলো। তো রবীন্দ্রনাথ এই কলমের নাম দিয়েছিলেন ঝর্ণা কলম। তো এইভাবেই লুইস অ্যাডসন ওয়াল্টারম্যানের হাত ধরে পেনের জন্ম হলো। তাহলে আমরা কি দেখছি যে আগে ছিল লেখকদের সময় খাগের কলম, আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে, চলে এলো ডট পেন। তো হারিয়ে যাওয়া কালি কলম এই প্রশ্নটা করতে পারে যে কিভাবে কলমের আবিষ্কার হলো। তারপরে হারিয়ে যাওয়া কালি কলম, যেটা মোঘল দরবারে তাদের কত না খাতির ছিল। যে মোঘল রাজারা যখন রাজত্ব করতেন তখন তাদের রাজদরবারে লেখকদের রাখতেন। কেন? যে রাজার প্রত্যেক দিনের কীর্তি কাজ, যেসব ঘটনা লিখে রাখার জন্য। তো সেই সময় কলমবাজদের অভাব ছিল। কলমবাজ মানে কি? যারা ভালো লিখতে পারতেন। তো যারা ভালো লিখতে পারতেন মুঘল দরবারে তাদেরকে লেখার জন্য রাজা রেখে নিতেন, এবং তাদের ভরণ পোষণ, যা তাদের সুবিধা দরকার, সব সুবিধা লেখকরা পেতেন রাজাদের কাছ থেকে। তো এখানে আমি শর্ট করে বুঝিয়ে দিলাম যে মোঘল দরবারে তাদের কত না খাতির ছিল। কাদের? লেখকদের, যারা ভালো লিখতে পারত, যাদের কলমের ধার ছিল প্রচণ্ড। কেন কি সেই সময় লেখালেখি যে ব্যাপারটা, লেখকরাই ভালো লিখতে পারতেন এবং সেই সময় তাদের প্রচণ্ড কদর ছিল। তো রাজারাও তাদেরকে যথারীতি লেখার জন্য যথারীতি তাদেরকে সুবিধা দিতেন। এইভাবে মোঘল দরবারে তাদের কত না খাতির ছিল, এরকম একটা প্রশ্নের সম্ভাবনা আছে। কলমকে তলোয়ারের সঙ্গে তুলনা করা হয়েছে কেন, বা বন্দুকের সঙ্গে তুলনা করা হয়েছে কেন? তো বলেছে যে কলম
কলম বন্দুক এবং তলোয়ার থেকেও শক্তিশালী বলা হয়েছে কেন? তো এখানে কলমকে তলোয়ার বা বন্দুকের সঙ্গে তুলনা করা হয়েছে। তো লেখক এখানে একটা ঠাট্টার ছলে কথা বলে গেছেন যে বন্দুকে একটা কার্টেজ এবং ব্যারেল দুটো পার্টস রয়েছে। তো এই যে ফাউন্টেন পেন, এই ফাউন্টেন পেনে কার্টেজ এবং ব্যারেল বলে দুটো অংশ রয়েছে। তাই কবি প্রথমেই বলে দিয়েছেন যে এটা যে মিল থাকায় যে বন্দুকে ব্যারেল এবং কার্টেজ যে কথাটি, তো ফাউন্টেন পেনেও এই দুটো কি বলবো, বন্দুকে যেমন বললাম যে ব্যারেল এবং কার্টেজ দুটো অংশ রয়েছে, তো ফাউন্টেন পেনে এইরকমই দুটো নামের দুটো অংশ রয়েছে। তাই ঠাট্টার ছলে কলমকে বন্দুকের সঙ্গে তুলনা করলেন। তাহলে লেখক কেন বললেন যে কলমকে তলোয়ারের চাইতে বা বন্দুকের চাইতে শক্তিশালী? একটা তলোয়ার বা বন্দুক দিয়ে 2-4 জনকে হত্যা করা যায়, কিন্তু একটা কলম দিয়ে শত শত কোটি কোটি মানুষের বিবেককে জাগ্রত করা যায়। যাদের লেখনীতে ধার থাকতো, লেখনীর মাধ্যমে মানুষের চেতনাকে জাগ্রত করার ক্ষমতা রাখে কলম। তো সেই জন্যই কিন্তু একটা তলোয়ার বা বন্দুক দিয়ে 2-4 জনকে আহত এবং নিহত করা যায়, কিন্তু একটি কলম দিয়ে শত শত কোটি কোটি মানুষের বিবেককে জাগ্রত করা যায়। তাই কবি কলমকে তলোয়ারের চাইতেও শক্তিশালী বললেন। এরকম একটা 5 মার্কের প্রশ্ন হতে পারে। আর একটা প্রশ্ন হতে পারে যে লেখকের পেন কেনার অভিজ্ঞতা, প্রথম পেন কেনার অভিজ্ঞতা 5 মার্কে। এটা কেমন? তখন পেন এত ব্রাত্য ছিল মানে মানুষের কাছে, লেখকরা ভালো পেন কেনার জন্য আগ্রহী হতেন। কেন? তখন কলমের দাম ছিল অনেক। এমনকি এতই গুরুত্ব ছিল কলমের যে কলেজের মেয়েরা যেমন কলমটাকে খোপায় গুজে রাখতেন, মানে কলমটা যেন হারিয়ে না যায়, কেউ চুরি না করে নেয়। কলেজের ছেলেরা তাদের জামার কলারে কলমকে রাখতেন, পুলিশ অফিসারেরা মোজাতে গুজে রাখতেন। এতই গুরুত্বপূর্ণ ছিল কলম। তো একদিন লেখকেরও শখ হলো আমি একটি কলম কিনব। চলে গেলেন বউবাজার স্ট্রিটে। তো বউবাজার স্ট্রিটে যখন একটি কলমের দোকানে গেলেন, তখন দোকানদারদের যে অভ্যাস যে একের পর এক কলম দেখিয়ে যাচ্ছেন, দেখাতে দেখাতে দোকানদার লেখকের দিকেও একটু লক্ষ্য করেছেন এবং দোকানদার বুঝতে পেরেছেন যে লেখকের কাছে খুব একটা টাকা নেই। তখন তিনি একটি পাইলট পেন বার করলেন। পাইলট পেন বার করে দোকানে একটি সামনে কার্ডবোর্ড ছিল, কার্ডবোর্ডে ছুঁড়ে মারলেন। তারপর কলমটাকে তুলে লেখককে লিখে দেখালেন এবং বোঝালেন এই পেনটা খুব শক্ত এবং পড়ে গেলেও নষ্ট হয় না, আপনি এই কলমটা নিয়ে যান, এটা ভালো কলম। এইভাবে কলমটি নিয়ে লেখক প্রথম বাড়ি ফিরলেন। এই হচ্ছে লেখকের প্রথম পেন কেনার অভিজ্ঞতা। এটাও একটা 5 মার্কে ইম্পর্টেন্ট প্রশ্ন হতে পারে। আর একটা প্রশ্ন এখানে যেটা হচ্ছে, আমি যদি, লেখক বলতে চাইছে আমি যদি যীশু খ্রিস্টের আগে জন্মাতাম, তো যীশু খ্রিস্টের আগে জন্মালে আমি কি কি করতাম? তো এখানে লেখক বলে গিয়েছেন যে যেমন আমি, মানে বলার চেষ্টা করেছেন যে যীশু খ্রিস্টের আগে যদি আমি জন্মাতাম, আমি যদি চীনে জন্মাতাম তাহলে তুলি দিয়ে লিখতাম, আমি যদি ভারতে জন্মাতাম তাহলে নলখাগড়া দিয়ে লিখতাম। তো বইয়ে এই জায়গাটা তুলে ধরা হয়েছে যে আমি কোথায় জন্মালে কি দিয়ে লিখতাম। তার মানে এই প্রশ্নের ছলে উনি বলে গেলেন যে কোথায় কোথায় পেন হিসেবে কাকে ব্যবহার করা হতো। তো এই অংশটাই তিনি এখানে বোঝাতে চেয়েছেন। আমি একটু ছোট্ট করে জায়গাটা তুলে দিলাম, তোমরা একটু যদি বইটা দেখো যে এই প্রশ্নে লেখক বোঝাতে চাইলেন আমি যদি যীশু খ্রিস্টের আগে জন্মাতাম, যেমন চীনে জন্মালে আমি তুলি দিয়ে লিখতাম,
মিশরে জন্মালে আমি নীল নদের তীরে থেকে নল খাগড়া দিয়ে লিখতাম। তো এই প্রশ্নের মাধ্যমে আরো কয়েকটা জায়গা বলেছে যে কোথায় জন্মালে কি দিয়ে উনি লিখতেন। তার মানে আমাদেরকে এই গল্পের মাধ্যমে তিনি বুঝিয়ে গেলেন যে আগে কোন দেশে কি কি দিয়ে লেখা হতো। এই যে কটা প্রশ্ন হারিয়ে যাওয়া কালিকলম থেকে তোমাদের সামনে তুলে ধরলাম 2024-এ, এগুলোর মধ্যে 99% আসার সম্ভাবনা আছে। তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখো, এবং যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।